15ই জুন ভোর 3:30 আমাদের ফ্লাইট 7:15টায়, কাজে আমাদের 4টার মধ্যে রওনা দিতে হবে হোটেল থেকে। কাজে চেক আউট করতেছি। এই হোটেলটাই সবচেয়ে ভালো ছিল, বেইজিংয়ের, নাম রিভার ভিউ হোটেল। আমাদের যে রুমটা দিয়েছিল এই 301 নম্বর রুম, ঢুকেই একটা প্যান্ট্রির মতো, এখানে ইত্যাদি। এছাড়া রুমটা বেশ বড়, ওয়াশরুমটাও ভালো, কারণ কমোডের পাশেই বেসিন এবং এই পাশে বাথটাব, হাত বাড়িয়ে বদনা ভরা যায়। আর 3টা বেড, 3টা চেয়ার ছিল, 3জনে বসতে পারতাম। লাইটের একটু সমস্যা সবসময় ছিল। আর জানলার পাশে নদী দেখা যায়, যদিও নদীটা কাছ থেকে দেখা হয়নি, দূর থেকে ড্রেনের মতো লাগছে, কিন্তু মনে হয় বেশ ভালোই হবে, বড়ই হবে। এটাই ছিল আমাদের এই রুমের ট্যুর। এটাই বেস্ট রুম সোফার, 3টা হোটেলে ছিলাম তার মধ্যে। 15ই জুন 2025 সকাল 6:03 বাজে। এখন আমরা ভোরে বের হয়ে, আমাদের 7:15টায় ফ্লাইট। এটা বেইজিং ড্যাশিং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এটা ওই যে স্টারফিশের মতো যে এয়ারপোর্টটা, সেটা। এর ভেতরটা দেখতে এরকম। আমাদের গাড়ি এসে যেখানে নামিয়ে দিয়েছে 3 তলায়, সেখান থেকে 4 তলায় আসতে হলো, কারণ চায়না আমাদের যে এয়ারলাইন, তাদের চেক ইন এখানে। আমরা যেহেতু 9 জনের টিম, অনেক সময় লাগলো চেক ইন করতে। আবার এখানে আসলাম কারণ 2 জনের জন্য হুইল চেয়ার চাওয়া হয়েছে, স্পেশাল সার্ভিস, কেয়ার সার্ভিস। কিন্তু আমরা বললাম যে আমাদের দরকার নাই, তা বলে এখানে একটু বলে যাও যে কোথায় দরকার, সেই অনুযায়ী কথা বলে তারপর যাও। তো এই এয়ারপোর্টটা তো সেই একটা বিখ্যাত এয়ারপোর্ট, সেই জন্যই ভাবলাম যে একটু ঘুরে দেখাই। একাংশ দেখতে পারবো, পুরাটা দেখতে পারবো না। তা আমরা ছিলাম হচ্ছে ইন্টারন্যাশনাল থ্রু ট্রাফিক, মানে আমরা হচ্ছে ডোমেস্টিকে যাব, তারপর ইন্টারন্যাশনালে যাব, একই এয়ারলাইন। বিশাল একটা এয়ারপোর্ট, ওয়াও। ওকে, বেজিং থেকে কুনমিং আর কুনমিং থেকে ঢাকা, 2টা বোর্ডিং পাসে এখান থেকে পেয়ে গিয়েছিলাম। আমাদের কুনমিংয়ে গিয়ে ইমিগ্রেশন পার হতে হবে। তবে সমস্যা হচ্ছে, কুনমিংয়ে আমাদের মাত্র 1 ঘন্টা 50 মিনিট থাকবে, মানে এই ফ্লাইট নামা আর ওই ফ্লাইট ছাড়ার মাঝে। এটা নিয়ে খুব চিন্তায় ছিলাম। আর যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। এখানকার ফ্লাইট ছাড়তে 1 ঘন্টা ডিলে হলো বৃষ্টির কারণে। ফলে কুনমিংয়ে গিয়ে যখন পৌঁছলাম এবং ফ্লাইট থেকে যখন নামলাম, তখন আমাদের হাতে আসে আর মাত্র 30 মিনিটেরও কম সময়। তবে ওখানকার স্টাফ খুবই সহযোগিতামূলক ছিল এবং খুব দ্রুত আমাদেরকে ইমিগ্রেশন পার করে আমাদের ফ্লাইটে তুলে দিল, বা আমরা পৌঁছে গেলাম ফ্লাইটে। কিন্তু যখন পৌঁছেছি তখন অলরেডি 13 মিনিট পার হয়ে গেছে ফ্লাইট ছাড়ার টাইমের। ফ্লাইট আমাদের জন্য ওয়েট করছিল, আর ফ্লাইট ছেড়েছে আলটিমেটলি 20 মিনিট ডিলেতে। যাক, সব বাধা পেরিয়ে ভালোই ভালো আমরা পৌঁছে গিয়েছি ঢাকায়। এই যাত্রায় আমাদের একটা আশঙ্কার জায়গা ছিল কুনমিং এয়ারপোর্ট, কারণ বেইজিং থেকে কুনমিংয়ের যাত্রা প্রায় 3.25 ঘন্টা, যেখানে কুনমিং থেকে ঢাকার যাত্রা অ্যাবাউট 2.5 ঘন্টা, মানে 2 ঘন্টা 20 মিনিট থেকে 2 ঘন্টা 40 মিনিট লাগে। তার মানে এটাই বড় যাত্রা। কিন্তু কুনমিং এয়ারপোর্টে নামার পরে যে খুব কম সময় ছিল। এছাড়া কুনমিং এয়ারপোর্টটা অনেক বড়। আমরা যখন সাংহাই যাই, এই কুনমিং এয়ারপোর্টের এক পাশ থেকে আমাদের বাসে তুলে যাত্রীদেরকে পুরা এয়ারপোর্টের তলা দিয়ে, টানেল দিয়ে বের হয়ে প্রায় 15 মিনিট লেগেছিল আমাদের পার্ক করা প্লেনে পৌঁছাতে। তা আমরা চিন্তা করছিলাম বেইজিংয়ের ফ্লাইটও যদি এরকম দূরে পার্ক করে তারপর বাসে উঠে যেতে যেতে একেবারে আমাদের ফ্লাইট মিস হয়ে যেতে পারে। তো যাই হোক, একই এয়ারলাইন বলে হয়তো আসার পরে আমাদেরকে এয়ারপোর্টের সেই একই জায়গায় যেখান থেকে আমাদের ফ্লাইটটা ছাড়বে ইন্টারন্যাশনাল, তার কাছাকাছি এই প্লেনটা পার্ক করেছিল। যদিও আমাদেরকে যেতে হয়েছে বাসেই, কিন্তু খুব কাছাকাছি জায়গায় পার্ক করেছিল। চায়না আসার আগে আমরা ভেবেছিলাম যে এখান থেকে সস্তার জিনিস বস্তা ভরায় নিয়ে আসব, কিন্তু বাস্তবতা অন্যরকম। চায়নায় আসলে স্বাভাবিক যে যেখানে লোকজন থাকে সেখানে এরকম সস্তার জিনিস নাই। হয়তো পাওয়া যায়, কিন্তু সেগুলোর মার্কেট আলাদা।
অন্য অন্য দেশের জন্য যেগুলো সস্তার জিনিস তারা প্রডিউস করে সেগুলোর জায়গা আলাদা। কিন্তু সাধারণ লোকজনের যে জীবনযাত্রার যে মান বা খরচ সেটা কিন্তু মোটেই সস্তা না। আমরা এটা বুঝতে পেরেছি কারণ আমরা ওখানকার কনভেনিয়েন্ট শপ থেকে একাধিকবার জিনিসপত্র কিনেছি, গ্রোসারি শপ থেকে কিনেছি, স্থানীয় লোকজন যেখান থেকে কেনে, কাজে দাম মোটেই কম না। আমাদের এক একটা মিলের খরচ অ্যারাউন্ড 30 ইউয়ান 35 ইউয়ান করে পড়েছিল। আপনি 18 দিয়ে গুণ দেন তাহলে টাকাটা বের হয়ে যাবে 600 টাকার মতো হয়তো। ঢাকার তুলনায় হয়তো খুব বেশি না, কিন্তু আমাদের চিন্তার তুলনায় বেশি। এছাড়া যেই বুফেটায় খেয়েছিলাম জেট ফ্যাক্টরিতে, সেখানে 128 ইউয়ান করে লেখা ছিল, যদিও আমাদের জন্য ওরা 90 ইউয়ান করে দিয়েছিল। তো 90 ইউয়ান মানেও প্রায় 1600 টাকার বেশি, 1650 টাকার মতো। সবাই যারা চায়নায় আসে এ নিয়ে ব্লগ বানায় তারা বলে, আমিও বলি, চায়নায় আসার আগে অবশ্যই কিছু জিনিস আপনার কাজ করে আসতে হবে, যেটা না করে আসলে এখানে খুব বিপদে পড়বেন। সেটার এক নম্বর হচ্ছে যে আপনার মোবাইলে গুগলের কোনো কিছু কাজ করবে না। যেহেতু অ্যান্ড্রয়েড মোবাইল, আপনি এখান থেকে কিছু ইনস্টল করতে পারবেন না, কোনো কিছু ব্রাউজ করতে পারবেন না। কাজে কী করতে হবে, আপনাকে ম্যাপ, যেটা অ্যাপল ম্যাপ, এটা ইনস্টল করে নিয়ে আসতে হবে। তাহলে আপনি ম্যাপিং সার্ভিসটা পাবেন, ম্যাপের যে সার্ভিস, এটা খুবই জরুরি বিশেষত আমার জন্য। কাজে এটা আমি ইনস্টল করে নিয়ে এসেছিলাম। এছাড়া গুগল ট্রান্সলেটরও এখানে কাজ করবে না, যেহেতু এটা সার্ভারের সাথে সংযোগ করে। কাজে আপনাকে অন্য কোনো ট্রান্সলেটর, যেমন বাইদু ট্রান্সলেট বলে একটা জিনিস আছে, ওটা ইনস্টল করে নিয়ে আসলে ভালো। এটা দিয়ে আপনি কথা বলে, টাইপ করে অথবা ছবি তুলে সবভাবেই কাজ করতে পারবেন। আলিপে ইনস্টল করে নেওয়া ভালো, কারণ আলিপের মধ্যে একটা এই সব কিছু ট্রান্সলেট করে একটা ট্রান্সলেটর বিল্ট ইন থাকে। যেমন আমার ট্রেনের মধ্যে যে কোডটা স্ক্যান করে আমার মেনু দেখতে হয়েছিল, সেগুলো সে ট্রান্সলেট করে দিয়েছিল। কাজে এটা দিয়ে কোনো টাকা পয়সা লেনদেন করা না গেলেও এদিক দিয়ে অনেক উপকার করেছিল আলিপে। উইচ্যাট, এই যে চ্যাটিং সফটওয়্যারটা, এটা থাকলে খুবই ভালো, কারণ আপনার চায়নায় যদি কোনো কানেক্টিভিটি থাকে বা কোনো লোকজন থাকে যাদের সাথে আপনার যোগাযোগ করতে হবে, তাহলে উইচ্যাট দিয়ে সেই যোগাযোগটা করতে পারবেন। চায়না মোবাইলের সিমের দাম পড়েছিল আমাদের 160 ইউয়ান করে, যেটা আমার মনে হয় ঠিকই আছে, কিন্তু এর সাথে আমরা কোনো ভিপিএন কিনি নাই, কাজেই আমাদের এই সমস্যাগুলো ছিল। কিন্তু যেহেতু এই সফটওয়্যারগুলো আমাদের সাথে ছিল, কাজে ওগুলো ওভারকাম করতে পেরেছিলাম। তবে আমাদের 9 জনের যাত্রীর মধ্যে শুধু আমার মোবাইলে এসব ইনস্টল করা ছিল, ফলে বাকিরা একটু নির্ভরশীল হয়ে পড়েছিল আমার উপরে, যেটা তাদের জন্য একটু হয়তো অসুবিধাজনক ছিল। কাজে এগুলো মনে রেখে প্রপারলি প্ল্যান করে আসলে চায়না অসম্ভব সুন্দর জায়গা বেড়ানোর জন্য। ধন্যবাদ সবাইকে।